বিভিন্ন দেশের স্টুডেন্ট, আমেরিকা, হংকং, চায়না, অস্ট্রেলিয়া, জাপান, অনেক দেশের আমাদের প্রবাসী তারা সবাই একটি কথা বলে যে স্যার, বাংলাদেশ থেকে কেউ যেন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে না শিখে আসে না। আপনার ওখানে ল্যাঙ্গুয়েজটা শিখলে কি কি উপকার হতে পারে বলেন তো, কি কি মানে বেনিফিট আপনি পেতে পারেন, বা ল্যাঙ্গুয়েজটা আপনি কেন শিখবেন? স্যার একটু শুধু, হ্যাঁ একটু আমি কম 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 চাই। You do yourself, okay? Is here. I close the door. Bye bye. ওকে, আপনি এখনো মনে হয় কাজের ভিতরে ছিলেন, হ্যাঁ? না না, আমি কাজের ভিতর না, আমি একটা বাচ্চার সাথে খেলতেছিলাম। ও ইয়ে, আচ্ছা আচ্ছা। তো এই হ্যাঁ যে হ্যাঁ। বাচ্চা, রাবার খেলাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হংকং থেকে আরেকজনকে আমি পড়াই, সে পড়ে হচ্ছে আরো অন্য একটা টাইমে, ফজলুল হক, আমাদের নোয়াখালীতে বাড়ি। তো আপনি তো হংকং এর, তাই না? জি হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। হংকং এটা তো চীনেরই একটা স্বায়ত্তশাসিত অঞ্চল মনে হয়, হংকং। সরি। হ্যাঁ হ্যাঁ, একটা প্রভিন্স। এবং ওখানের আবহাওয়াটা কেমন এখন? এখন যেমন বাংলাদেশে অলরেডি বাংলাদেশের বাংলাদেশের মতো। বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কত বছর আগে গিয়েছেন? আমার 7 বছর হয়েছে। 7 বছর তো অনেক। আপনি কি স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলেন নাকি পরিচিত কেউ আছে? ভীষণ এসেছি। ও, আর ভিসা, আচ্ছা আচ্ছা। অনেক ভালো আসলে, আমাদের দেশ থেকে যে প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে থাকছে, তারা সেখানে অনেক ইনকাম করছে, এটা ভালো লাগে, আমাদের জন্য একটা গুড নিউজ। আচ্ছা, তো এখন বলেন এই ল্যাঙ্গুয়েজটার কোন কোন জায়গায় আপনার সমস্যা, কোন স্কিলটা, রিডিং স্কিল বা রাইটিং স্কিল? পুরোটাই আছে, আমি যা একটু পারি এটা শুধু আমি কোন মতো কমিউনিকেশন করতে পারি খুব ভালো। এখান থেকে আমার কি গ্রাজুয়েশন কমপ্লিট করে গিয়েছিলেন বাংলাদেশ থেকে? না না, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। আমি জাস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিলাম, 2016 সালের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটে। হ্যাঁ হ্যাঁ। তো খুব ভালো যে একটা স্টুডেন্ট ছিলাম তা নয়, আমি আসলে ইন্টারমিডিয়েটে ফেল করছিলাম হ্যাঁ 2016 সালে। ইংলিশে তো অবশ্যই মাস্ট ফেল করছিলাম। হ্যাঁ হ্যাঁ। তাই হ্যাঁ, সেইভাবেই তো। অর্থাৎ মনে রাখবেন যে একটা কাজ করতে গেলে, রেকর্ডিং, একটা কাজ করতে গেলে টু ওয়েতে করতে হয়। যেমন ওই যে একটা প্রবাদ আছে না, এক হাতে তালি বাজে না, সেভাবে কিন্তু আমি পড়া দিব, আপনাকে পড়া নিতে হবে, পড়া প্রস্তুত করতে হবে। দেখেন, আমি প্রথমে এই ক্লাসটা দিয়ে শুরু করি সব জায়গায়। সেটা হচ্ছে একটা ভার্বকে কিভাবে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারি। এখানে আমি একটা ভার্ব নিয়েছি গো, একটা ভার্ব নিয়েছি হচ্ছে গো, ভালোভাবে ও, লক্ষ্য করবেন। গো মানে হচ্ছে যাওয়া। যদি বলা হয় আমি স্কুলে যাই, এটার বাক্যটা কি হবে? আই গো টু স্কুল। এইটা যখন আপনি নেগেটিভ করবেন, আমি স্কুলে যাই না, তখন কি হবে বলেন? এটা পড়েন, আই ডোন্ট গো টু স্কুল। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিনের কাছে যেতে যাচ্ছি। হ্যাঁ এবার পারছি, ঠিক আছে এবার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে আই ডোন্ট গো টু স্কুল। হ্যাঁ, ডু নট কে শর্ট ফর্মে বলা হয় ডোন্ট। আচ্ছা, আমি কি স্কুলে যাই? তখন এইখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, নেগেটিভ করার সময় সেইটাকে বলছিলাম ডোন্ট। আর এইটা যখন আমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করব, তখন এইটা হবে হচ্ছে ডু। কি হবে বলেন? ডু। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। এখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আই গো টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কোন টেন্সে আছে বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বাক্য। আচ্ছা, আমি যাচ্ছি টেন্সে, যাচ্ছি তো, আমি এটা দেখাই তারপর টেন্সে যাব। তো এইখানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে যদি নেগেটিভ করতে হয়, ডোন্ট ব্যবহার করতে হয়। ডোন্ট বা ডাজেন্ট এইটা আসবে সাবজেক্ট অনুসারে, দুইটা বসানো যাবে না, যে কোনো একটি বসাতে হবে। তো এখানে আই অনুসারে ডোন্ট বসেছে। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমরা চার ভাবে কিন্তু মুভ করেছি। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই না। এইবার দেখেন, এই আই এর পরিবর্তে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করেছি, হি। কি নিয়ে আসলাম? হি। সেই স্কুলে যায়, তাহলে এটার ইংলিশ কি লিখেছি? এই চারটা বাক্য আপনি পড়েন, ইংলিশ পড়বেন এবং বাংলা পড়বেন। হ্যাঁ, ইমরান ভাই পড়েন একটু। He goes to school. হুম। He goes he goes to হ্যাঁ, school. এটা বলতে হবে He ডাজেন্ট। হ্যাঁ, স্কুলে এটা যায়। ডাজ নট কে, এটা ডোন্টস না। এটা বলতে হবে ডাজ নট কে ডাজেন্ট, হি ডাজেন্ট গো টু স্কুল। আমরা পড়ার He সময় সঠিক doesn't করে পড়বো। তারপর ডাজ হি, does he go to school? সে তারপর কি স্কুলে যায়? হুম, Doesn't he go to school? সে কি স্কুলে গিয়ে যায়? স্কুলে সে কি স্কুলে
যায় না, ইয়েস, বাংলাটাও সঠিক করে পড়তে হবে। সে কি স্কুলে যায় না? এইখানে দেখেন এই বাক্যগুলা যা ছিল এখানেও সেই বাক্যগুলা সেম, শুধু এখানে সাবজেক্ট চেঞ্জ করেছি। আমি স্কুলে যাই, আর এখানে বলেছি কি সে স্কুলে যায়। দ্বিতীয় বাক্যে নেগেটিভ করেছিলাম আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আর এখানে লিখেছি সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। এখানে আমরা স্কুল বা টু এটা বাদ দিয়ে যদি আমরা সহজে এইভাবে বলি, বলেন তো আমি খাই, এটার ইংরেজি কি হবে? আমি খাই, আইট, আইট। দ্রুত আইট, বলতে হবে, হ্যাঁ, কখনো মিউট করবেন, আনমিউট অবস্থায় রাখেন, দ্রুত বলবেন আমি খাই, আইট। আমি খাই না, আই ডোন্ট ইট। আই ডোন্ট ইট। এখানে কিন্তু অনেকে বলে আই নট ইট, নো, মূল ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না, ইট হচ্ছে মূল ভার্ব। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে কি আসবে, কি বলেছি বলেন? ডু নট অথবা ডাজ নট। কি বলেছি? ডু নট অথবা ডাজ নট। আচ্ছা, সুমি বর্ণা, আপনার ডাক নামটা কি? আপনাকে কি নামে ডাকবো আপু, একটু বলবেন? বর্ণা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে বর্ণা, হ্যাঁ, মনে রাখলাম। আচ্ছা, তো এইখানে দেখেন দুইটা সিস্টেম অলরেডি আমরা শিখে ফেলেছি, আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। তো এখানে সাবজেক্ট যদি হি থার্ড পারসন হয় তখন আমরা কি দিব? ডাজ নট। কি দিব বলেন? ডাজ নট। হি ডাজেন্ট গো টু স্কুল। আচ্ছা, এইবার এই বাক্যগুলোকে আমি একটু পাস্ট ফর্মে নিয়ে আসি। কোন ফর্মে নিয়ে যাব বলেন? পাস্ট ফর্মে। পাস্ট ফর্মে বাক্যগুলো কেমন হবে এটা একটু পড়েন, বর্ণা আপু পড়েন। আমি স্কুলে গিয়েছিলাম, আই স্কুল। হ্যাঁ, আমি স্কুলে ছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই ডিডন্ট গো টু স্কুল। ঠিক পড়েন, আছে। বাংলা পড়েন, আমি স্কুলে। আমি স্কুলে যাইনি। আচ্ছা, তারপর ডিড আই গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি আমি কি কি স্কুলে স্কুলে গিয়েছিলাম, গিয়েছিলাম? বাংলাটা হবে কি আমি কি ইয়া, স্কুলে গিয়েছিলাম। তারপর ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? আচ্ছা, এই জায়গাটা আপনাদের অনেক কঠিন মনে হচ্ছে, তাই তো? এটা আমি আসলে একটু মিউট করে চলে যাই, স্কিপ করি। আমি আগে টেন্সটাই যাই, কারণ টেন্সটা না জানলে আমরা অন্য কোনো কিছু বুঝতে গেলে আমাদের মাথার উপর দিয়ে যাবে। টেন্স হ্যাঁ হচ্ছে স্যার, আমার ক্রিয়ার বাংলা কাল পড়া বা কমপ্লিট সময়। আছে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। যদি বলা হয় আমি ভাত খাই, এটা কখন খাই বলেন তো? কখন বুঝায় কাজটা? বর্তমান কালে বুঝায় না? আই উইল, ইয়েস, এটা আই বর্তমান। আই ইট রাইস, আমি বর্তমান ভাত কালে। খাই, হ্যাঁ, Yes. বর্তমান কালে বুঝায়। কখন খাই? এটা বর্তমান কালে খাই। আচ্ছা, এই বাক্যটাকে আমি ভাত খাই, এটার অতীত কালে বললে কি হবে? অতীত কাল, পাস্ট টেন্সে। আমি ভাত খেয়েছিলাম, কি হবে বলেন? আমি I ভাত, was, but I was না, আগে আপনি ইংলিশে যাওয়ার দরকার নেই, বাংলাটা ভালো করে বোঝেন। আমি ভাত খাই, আর পাস্ট ফর্মে হবে আমি ভাত খেয়েছিলাম। আর ফিউচার ফর্মে কি খেয়েছিলাম। হবে? ফিউচার ফর্মে হবে আমি ভাত খাবো। খাবো। আমি ভাত খাবো, এখানে একটা বেবি ব আসবে। তিনটা টেন্সের তিনটা বাক্য আমি বলে ফেলেছি, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এইবার এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। বলেন, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সটা কিন্তু চার ভাই। প্রথম ভাইয়ের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, প্রথম ভাইয়ের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্ণা আপু না বুঝলে কথা বলবেন, ঠিক আছে? ইমরান ভাইও কিন্তু কথা বলবেন। এখানে পার্সোনাল ব্যাচে লজ্জা করা যাবে না, ভয় করা যাবে না, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না, যেখানে না বুঝবেন আমাকে বলবেন। তো দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট, টেন্সের হচ্ছে চারটা ভাই: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন এই প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দটা এবং টেন্স শব্দটা বাদ দিয়ে দিব, কারণ প্রত্যেকটা জায়গায় দেখেন এই চারটা টেন্সের প্রথমেই সব জায়গায় প্রেজেন্ট শব্দটা আছে, শেষে টেন্স শব্দটা আছে। আমি দুইটা বাদ দিয়ে দিলাম, কি থাকলো? ইনডেফিনিট। কি থাকলো বলেন? ইনডিফিনিট, ইনডেফিনিট। দ্বিতীয় নাম্বারের যে টেন্স, কন্টিনিউয়াস, দ্বিতীয় নাম্বারের যে টেন্স ওইটাকে বলা হয় কন্টিনিউয়াস। কি বলা হয়? কন্টিনিউয়াস। তৃতীয় নম্বরে বলা হয় পারফেক্ট। কি বলা হয়? পারফেক্ট। অর্থাৎ তৃতীয় নম্বরে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর চতুর্থ নম্বরে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এইভাবে বলতে পারি প্রেজেন্ট টেন্স চার প্রকার, এইভাবে বলতে পারি: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, ইনডিফিনিট পারফেক্ট। টেন্স, ইনডিফিনিট অর্থ কি বোঝায় আমি স্যার? বলছি প্লিজ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা মনে রাখবেন। আচ্ছা, পাস্ট টেন্সেরও চারি ভাই, ওই একই নাম। এখানে যেমন বলেছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওখানে প্রথমটার নাম হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে পাস্ট এখানে ইনডিফিনিট। দ্বিতীয় ভাইয়ের নাম, এখানে দ্বিতীয় ভাইয়ের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওখানে দ্বিতীয় ভাইয়ের নাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্টের জায়গায়
প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট বসিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর ইউ ওকে? ইয়া দেখেন, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের জুতার নিচে, জুতার তলায় সোল থাকে না? সোল যদি নষ্ট হয়ে যায় তাহলে জুতাটা কিন্তু বাদ দিয়ে দিতে হয়। তো এখানে ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। এই ল্যাঙ্গুয়েজটা, এর সোল হচ্ছে, এর আত্মা বা এর রুহু হচ্ছে টেন্স। ইংরেজি ভাষাটা শিখতে গেলে আচ্ছা একেবারে সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে টেন্স। সেই টেন্সটা কিন্তু আমরা শিখতেছি, সেই টেন্সটা আমরা দেখতেছি। হুম। এভাবে আজকের ক্লাসটা করেন, টেন্স সম্পর্কে আর কোনো প্রশ্নই থাকবে না। তো প্রেজেন্ট টেন্স চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এদের বাংলাটা জানবো। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। কি বলেছি বলেন? সাধারণ বর্তমান কাল। আচ্ছা, সাধারণ বর্তমান কাল, ইনডেফিনিট, ওকে। কোনো সমস্যা নেই, বারবার এগুলো বলার দরকার নেই, বা বলবেন সমস্যা নেই, কিন্তু এগুলা আমি ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দিব ক্লাস শেষে। আমার এই কথাগুলো, আপনার কথা সবই রেকর্ড হচ্ছে এখানে জুম অ্যাপের মাধ্যমে। এই ক্লাস রেকর্ড পাবেন এবং এই পিডিএফ শিটটাও আপনারা পাবেন। কোনো চিন্তা করা লাগবে না, শুধু ক্লাসটা মন আচ্ছা দিয়ে শুনবেন। হ্যাঁ, একেবার এক মনে, এক ধ্যানে, এক জ্ঞানে আমাকে শুনবেন। তো প্রেজেন্ট আচ্ছা ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বা ঘটমান বর্তমান কাল। বর্তমান কথাটা থাকবেই, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স পড়তেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত মানে কি? পূর্বে ঘটে গিয়েছে যে কাজ। যেমন যদি বলা হয়, আমাকে বর্ণা আপু প্রশ্ন করলো যে স্যার আপনি কি ভাত খেয়েছেন? আমি বললাম হ্যাঁ, আমি 20 মিনিট আগে ভাত খেয়েছি। ভাত খেয়ে তারপর পড়াতে বসেছি। বাংলাদেশে এখন এইমাত্র সন্ধ্যা হলো, 7:30 বাজে, তাই না? 7টা 25। তো আমি এইমাত্র ভাত খেয়েছি, সে এইমাত্র বাড়ি এসেছে, আমি একটা মোবাইল ফোন কিনেছি, হ্যাঁ, ইমরান ভাইয়া একটা গাড়ি কিনেছে। এই যে কথাগুলা, কিনেছে, খেয়েছে, গিয়েছে, অর্থাৎ যে কাজটি একটু আগে হয়ে গিয়েছে বর্তমান কালে, কিন্তু একটু আগে, তার ফল এখনো বিদ্যমান। হুম। এই ধরনের বাক্য থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলাটাকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। কি বলা হয় বলেন? পূর্বগঠিত আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান, এই দেখেন, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ বলেছি হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। এইটা আবার কেমন? যেমন যদি বলা হয় যে আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আমি শুরু করেছি কখন? 1 ঘন্টা আগে, কিন্তু এখনো আমি ভাত খাচ্ছি। এখনো আমি কি করিতেছি? ভাত খাচ্ছি। অর্থাৎ পূর্বে শুরু হয়েছে, এখনো চলছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত কি কাল বলেন? পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। বর্তমান কাল। হ্যাঁ। দেখেন, এইবার আমরা এক এক করে ভিতরে প্রবেশ করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বর্তমান কালে একটু দেখব কি বলছে। বর্তমান কালে মনে রাখবেন, কোন কালে? বর্তমান কালে কোনো কাজ, বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে বা অভ্যাসগতভাবে করা হয় বা চিরসত্য কোনো কাজ বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তিনটা কথা বলেছি: বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ করা হয়, অভ্যাসগতভাবে করা হয়, অথবা চিরন্তন সত্য বুঝালে সেই কাজগুলাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে বা সাধারণ বর্তমান কাল বলে। যেমন কেমন দেখেন, আমি ভাত খাই, বর্ণা স্কুলে যায়, তারা ফুটবল খেলে, রহিম ছবি আঁকে, হ্যাঁ, ইমরান ভাইয়া ভাত খায়, ইমরান ভাইয়া ফুটবল খেলে। কখন খেলে, কখন খায়, কখন ছবি আঁকে? বর্তমান কালে করে। এই জন্য এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। কোন কাল বলেন? সাধারণ বর্তমান কাল। এখানে মনে রাখতে হবে, অভ্যাসগত সত্য বুঝালেও সেটা সাধারণ বর্তমান কাল হয়। অভ্যাস কেমন? যেমন আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, এই 6টার সময় ঘুম থেকে ওঠা আমার অভ্যাসে পরিণত হয়েছে। চিরন্তন সত্য কেমন? যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু চিরন্তন সত্য। চিরন্ত সত্য। হ্যাঁ। তারপর আরেকটা রয়েছে বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক্যাল ট্রুথ। যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, 2 এ 2 এ 4 হয়। আবার ঐতিহাসিক সত্য রয়েছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে হবে। যেমন যদি বলা হয়, যদি বলা হয়
যেমন আমরা বাংলা সাল পয়লা বৈশাখ উদযাপন করি, বাংলাদেশে করি না? তো এই পয়লা বৈশাখ ওকে। চালু করেছিলেন সম্রাট আকবর। তো বলা হচ্ছে সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। তো বাক্যটা কিন্তু করেছিলেন বললে পাস্ট টেন্সে বোঝায়, কিন্তু এটা করতে হবে প্রেজেন্ট টেন্সে। সম্রাট আকবর বাংলা সাল চালু করেন, অর্থাৎ এটা হচ্ছে একটা ঐতিহাসিক সত্য। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তার স্ত্রী বেগম মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন। এটা পাস্ট টেন্সে না বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমরা এটা মনে রাখবো যে সাধারণভাবে যদি কোনো কাজ হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর ব্যতিক্রম চারটা জায়গা রয়েছে: অভ্যাসগত, চিরসত্য, বৈজ্ঞানিক সত্য, আর ঐতিহাসিক সত্য। এইগুলা বোঝালেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিভাবে চিনবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? বাংলা ক্রিয়ার শেষে এই অক্ষর বা বর্ণগুলো থাকবে: রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, অথবা অ, আ, এ, ই, এন। এইগুলা যেমন দেখেন, আমি স্কুলে যাই, এখানে যাই বললে যাই বানানটা কি? অন্তর্জয়কার রস্বই, রস্বইকার আছে না? আই গো টু স্কুল, হ্যাঁ। দেখেন। তাহলে এই যাই কখন যাই? বর্তমান সময়ে যাই। সেই স্কুলে যায়। তারা ক্রিকেট খেলে। এই লয় এ কার রয়েছে, এ কার মানে কিন্তু দেখেন এই যে কালার করে দিলাম, এই এ কারটাকে বোঝাচ্ছে। খেলে বললে এখানে একটা এ চলে আসছে, যে লয় এ কার। এইটার শর্ট ফর্ম হচ্ছে এই এ। তারা ক্রিকেট খেলে, কখন খেলে? বর্তমান কালে খেলে। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, কখন যায়? বর্তমান কালে যায়। তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। বাংলা ক্রিয়া দেখতে হবে। আমি স্কুলে যাই, আপনাকে বললাম বর্ণা আপু বলেন তো এটা কোন টেন্স? এখানে আমি এবং স্কুল এই দুইটাই লক্ষ্য রাখা যাবে না, লক্ষ্য রাখতে হবে এখানে বাংলার ভার্ব ক্রিয়া। ক্রিয়া কি? যাই। ক্রিয়া কি হবে বলেন? যাই। আমি যাই। স্কুলে যাই, তাহলে কখন যাই? বর্তমান কালে যাই। অর্থাৎ আপনাকে ক্রিয়া দেখে টেন্স চিনতে হবে। ক্রিয়া দেখে টেন্স। যদি বলা হয় বর্ণা ভাত খাবে, বর্ণা ভাত খাবে, খাবে বললে কখন বোঝায়? ভবিষ্যৎকালে, সময়টা এখন এসে পারেনি, এটা ফিউচার টেন্স হবে। কি হবে বলেন? ফিউচার টেন্স হবে। ফিউচারটা। যদি বলা হয় রিতা একটি ছবি এঁকেছিল, কি বললাম? রিতা একটা একটি ছবি একটা ছবি এঁকেছিল। এঁকেছে। এঁকেছিল বললে কখন এঁকেছিল বলেন তো? এটা অতীত কালে এঁকেছিল। কখন এঁকেছিল? ওদের অতীত হয়ে গিয়েছে। অতীতকালে। তাহলে এটা পাস্ট টেন্স। তো আমরা এখানে এটা দেখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা মানে চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকবে। আর এর স্ট্রাকচার, গঠন প্রণালীটা কি হয়? একেবারে সহজ। সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম বসাতে হবে, তারপর এক্সটেনশন। এখন এই যে ভার্বের ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এইগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। এইগুলা আমাদের আচ্ছা। প্রচুর পরিমাণে, দেখেন এইগুলা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে একটা রয়েছে, কয়েকটা ভার্ব ফর্ম আপনাদের দেখাই। এই যে দেখেন, এখানে রয়েছে নোটিস। এই যে শব্দটা দেখেন, নোটিস মানে উল্লেখ করা। যদি বলা হয় উল্লেখ করেছিল বা উল্লেখ করেছিলাম, তখন হবে নোটিসড, NOTICED, নোটিসড। আবার ভি থ্রি রয়েছে নোটিসড, উল্লেখ করিয়াছে। যেমন দেখেন রয়েছে পেইন্ট, PAINT। এখানে যতগুলা ওয়ার্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ভার্ব, প্রত্যেকটাই কিন্তু ভার্ব। পেইন্ট মানে অঙ্কিত করা বা রং করা। যদি বলা হয় আমি দেওয়ালটিতে রং করি, আই পেইন্ট দ্য অল, আই পেইন্ট দ্য অল। কিন্তু যখন বলবো আমি দেওয়ালটিতে রং করেছিলাম, আমি দেওয়ালটিতে রং করেছিলাম, তখন হবে আই পেইন্টেড দ্য ওয়াল, আই পেইন্টেড দ্য ওয়াল। তখন আপনাকে এই ভি পেন্টেড। টু, তখন এই ভি টু, এই ভি টু ফর্মটা আপনাকে পূর্ব থেকে জানতে হবে। পেইন্টেড মানে কি? রং করেছিলাম। পেইন্টেড মানে কি হবে? রং করেছিলাম বা করেছিল। এই ভার্ব ফর্মের শীট আমি দিয়ে দিব। এইগুলো আপনারা অবসর সময়ে বাসায় বসে বসে পড়ে মুখস্থ করতে হবে। যেমন সেভ মানে সঞ্চয় করা, আর সঞ্চয় করেছিল তখন কি হবে? সেভড, SAVED। তারপর দেখেন এখানে রয়েছে অনেক, এখানে ভার্ব ফর্ম। স্পেল মানে বানান করা, SPELL। স্পেলড মানে বানান করেছিল, আবার স্পেলড মানে বানান করিয়াছে। এই ভি থ্রিটা সবসময় কৃত, করা হইয়াছে। ইট, এট, ইটেন। ইট মানে হচ্ছে খাই বা খাওয়া, আর এট মানে কি হবে? খেয়েছিল বা খেয়েছিলাম। আর ইটেনটা হবে খাইয়াছি। তৃতীয় যে ফর্মটা, এটা হবে খাইয়াছি, গিয়াছি, করেছি, দেখেছি, এমন একটা ভাব বুঝাবে।
তো যাই হোক, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, মানে যেটা হয়ে গেছে হয়ে সেটা। গেছে, ইয়েস, যেটা হয়ে গেছে, যেমন সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন। ইটেন কোথা থেকে আসলো? ইট ভার্বের ভি3 ফর্ম, ভার্ব 3। এটাকে পাস্ট পার্টিসিপল ফর্মও বলা হয় অথবা ভি3 ফর্মও বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্মও বলা হয় অথবা ভি3 ফর্মও বলা হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। এখানে কয়েকটা বাক্য আপনারা বলতে পারবেন? ইমরান ভাই বা বর্ণা আপু বলেন তো কয়েকটা বাক্য। ক্যান ইউ হেয়ার কয়েকটা মি? বাক্য বুঝলাম না। যেমন কয়েকটা বাক্য বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যেমন আমরা মাছ ধরি, সুমন গান গায়, রহিম ছবি আঁকে। এইভাবে কয়েকটা বাংলা বাক্য, এবং পারলে তার ইংলিশ ট্রান্সলেশনটা বললেও হবে। পারবেন? হুম, আমি আমি লিখি। হুম। আই আমি লিখি, রাইট। ধন্যবাদ, আমি লিখি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এটার ইংরেজিটা কি হবে? আমি লিখি, আমি ইংরেজি কি? আই। আর লিখি ইংরেজি কি? আই রাইট, আই রাইট। রাইট। আই রাইট। আই রাইট, ইয়া। আমি লিখি। তারপর আমি আমি যাই। হুম, আই গো। হ্যাঁ, সুন্দর, আই গো বলেন, হচ্ছে তো। আমি ডল খেলি। হুম, আই প্লেইং ডল। অবশ্যই সুন্দর বাক্য। আরো বলেন, অনেকগুলা বলতে হবে, এক নিঃশ্বাসে একদমে বলতে হবে। আমি যাই, আমি খাই, আমি খেলি, আমি পড়ি, তারা খেলে, তারা। এই জন্য আপনাকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, অনেক পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ওই যে দেখালাম না কেবল যে শীট, এগুলো আমি আজকে দিয়ে দিব হ্যাঁ, ক্লাস শেষে। অনেক ভার্ব ফর্ম আপনাদের মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম যে যত এগুলো বেশি মুখস্থ মুখস্থ করতে করবে, কতদিন সময় লাগবে স্যার? মোটেই সময় লাগবে না। মানে আমি সিস্টেম দেখিয়ে দিব। এক একটা শীট একদিন, আচ্ছা। 2 দিন বা 3 দিন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি সময় না দেন, এটা 1 বছরেও হবে না, সময় দিলে 1 সপ্তাহে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সবকিছুতেই ঠিক কিন্তু আছে, সময় দিতে ধন্যবাদ। হয়। সময় দিবেন। তো আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমরা পেয়েছি, যে এইটার শেষে কিভাবে দেখে আচ্ছা, চিনবো। আচ্ছা, আমি তাহলে আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে আমার একটু ভালো মনে হ্যাঁ, আমি থাকবে। সেই জন্য বলছি যে আপনাকে উদাহরণ দিতে হবে, হ্যাঁ, বলেন। আচ্ছা, এরপর আচ্ছা। ইমরান ভাইয়া কয়েকটা আহ, উদাহরণ দিবেন। হুম, বলেন, বলেন বর্ণাপু, আমি বলেন, কয়েকটা উদাহরণ দেন। আমি একটা বোতল হাতে নিয়েছিলাম। বেশ নিয়েছিলাম বড় বললে হয়ে আবার গেছে। পাস্ট টেন্সে চলে গিয়েছেন, ও বলবেন আমি আচ্ছা। একটি বোতল হাতে নেই। আমি একটা বোতল হাতে নিই। অত বড় বাক্য বলার দরকার নেই, ছোট ছোট বলেন। আমি খাই, আমি যাই, আমি খেলি, হ্যাঁ। বা এখানে অবজেক্ট দিতে পারেন, হ্যাঁ। যেমন লিখেছে আমি স্কুলে যাই, আপনি এখানে বলতে পারেন আমি মাছ ধরি, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আমি আমার জবে যাই, হ্যাঁ, আমি বাইরে বেড়াতে যাই, আচ্ছা, সে ঘুরতে যায়, অনেক কিছু। অর্থাৎ এমন কিছু বাক্য বলতে হবে যে বাক্য বললে বর্তমান কালে সাধারণভাবে কাজ করা বোঝায়, যে আচ্ছা, আর বাক্যগুলো একটু বললে। বলি তাহলে, আমি চেষ্টা করি স্যার, হ্যাঁ। অবশ্যই চেষ্টা আহ, করেন। আমি ফোন ধরি। হুম। আই ইউজ ফোন। আই ইউজ ফোন, আমি ফোন ধরি, কোন কালে ধরি? বর্তমান কালে, তাহলে এটা কিন্তু বর্তমান কালে। হ্যাঁ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, ওকে। আমি আমি লাইট অফ করি। হুম, আমি লাইট অফ করি, আই সুইচ অফ ইয়া। দ্য লাইট। আই সুইচ অফ দ্য লাইট। হুম। আমি চুল চিরুনি করি। হুম, হচ্ছে, বলেন। আই আমি আই চুল কম চিরুনি করি। মাই হেয়ার, আই কম, COMB, আই কম মাই হেয়ার, কম, চিরুনি করা। কম 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 মানে চিরুনি, আচ্ছা, আচ্ছা। আই কম মাই হেয়ার। হুম, দেখেন ওকে। আপনি এভাবে বলতে পারেন, খুব সহজ একটা সূত্র আপনাকে দেখাই দেই। আমার সঙ্গেও হ্যাঁ, বলতে পারেন বা আগে শুনতে পারেন। যেমন আমি যাই, আই গো, যাই বললে কখন বোঝায়? বর্তমান কালে বোঝায় না? বাক্যটা বর্তমান বলবেন কালে আমি বোঝায়। যাই, আই গো। যদি বলা হয় আমি শিখি, তখন হবে আই লার্ন, লার্ন মানে শেখা। যদি শেখা। বলা হয় আই আমি লার্ন, রান্না ইয়েস। করি, আই কুক, কি হবে বলেন? আই কুক। আই কুক। আই কুক। যদি বলা হয় আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ, আই গেট আপ। গেট আপ। ও, আমি দাঁত গেট আপ। ব্রাশ, গেট আপ। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ, আই আই ব্রাশ মাই ব্রাশ টিথ। মাই টিথ। আচ্ছা, আমি বিশ্রাম নেই, আই টেক এ রেস্ট, কি হবে বলে? আই টেক এ রেস্ট। আমি চা আমি খাই, বিশ্রাম নেই। আমি আই চা টেক খাই, এ আই রেস্ট। টেক টি, কি হবে বলেন? আই আই টেক টি। টেক ও, টি। আমি চা খাই হবে। আই টেক টি, ওকে। ইয়েস, এখানে আই ড্রিঙ্ক টি দিলেও হয়, কিন্তু এখানে টেক মানে হচ্ছে, এটা একটা ভালো ইংলিশ, এটা একটা ভালো শব্দ। টেক মানে কিন্তু খাওয়া, ও, টেক মানে লওয়া, হ্যাঁ।
এইভাবে আমাদেরকে জানতে হবে। আমরা শুধু যদি ড্রিঙ্ক ব্যবহার করি, তো এক্সামিনার আচ্ছা যিনি আপনার খাতাটা দেখবেন, উনি মনে করবে যে ইনি ভালো মানের ইংরেজি জানে না। দেখবেন বিভিন্ন আচ্ছা রকমের ইয়ে আছে না, সবকিছুতেই যেমন ভেরিয়েন্ট থাকে। একই জিনিস, মোবাইল ফোন কম দামি বেশি দামি রয়েছে, ড্রেস যা কিছু কেনেন, তো এখানে যদি বলেন আই টেক টি, তাহলে এটা একটা ভালো ইংলিশ। এখানে আমি টেক মানে ল, আমি চা লই, এটা না, এখানে মিনিংটা দেবে আমি চা খাই, আমি চা পান করি, আই টেক টি। হুম। আমি, হ্যাঁ, টেক মানে তো নেওয়া স্যার, হ্যাঁ ড্রিঙ্ক নেওয়া, মানে তো কিন্তু পান কিন্তু করা টেকের হচ্ছে। একটা ভালো সাহিত্যের একটা ভাষা, ইংরেজি একটা সাহিত্য না, একটা লিটারেচার, ইংরেজি বাংলা। তো এখানে কেউ বললো আই আচ্ছা ড্রিঙ্ক টি, তাহলে আমি বলি আর একটু, আমি চাঁদ দেখি, তাহলে এটা কিভাবে হবে? আই এখানে আইসি, আইসি দা মুন, এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখানে সি দিতে হবে, আমি চাঁদ দেখি। কিন্তু যদি চা খাওয়ার ক্ষেত্রে, যেমন ড্রিঙ্ক মানে পান করা, কিন্তু এখানে এর বিকল্প সিনোনিম ওয়ার্ড হিসেবে আপনি টেক ব্যবহার করতে পারেন। আমি টিভি দেখি, কি হবে? আই অস টিভি, আই অস আই ওয়াচ টেলিভিশন, টিভি। আই অস টেলিভিশন। টিভি। হুম। তাহলে দেখেন, এইখানে একটা কথা বলেছি যে আই গো, আই গো মানে আমি যাই। যদি বলা হয় আমি মসজিদে যাই, আই গো টু দা মস্ক, কি হবে? আই গো টু দা আই গো টু দ্য মস্ক। মস্ট। যদি এখানে বলেছিলাম আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। যদি বলা হয় আই আমি গেট সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দা মর্নিং, কি হবে? আই আই গেট গেট আপ আপ ইন দ্য ইন দা মর্নিং। মর্নিং। এখানে বলেছিলাম আই সিট, আমি বসি। যদি আমি পড়তে বসি বলি, আই সিট ফর স্টাডি, আই সিট ফর স্টাডি। যেমন এখানে স্টাডি। বলেছি আই টেক টি, আমি চা খাই। যদি বলি আমি এক কাপ চা খাই, তখন হবে আই টেক এ কাপ অফ টি, আই টেক এ কাপ অফ টি। আই ওই এ টেক কাপ অফ মানে এ হচ্ছে কাপ এক অফ কাপ। টি। হুম। ওই এ কাপ অফ শব্দের অর্থ হচ্ছে এক কাপ। অর্থাৎ এখানে বাংলাটা কিভাবে বড় করা যায়, ইংরেজি সেন্টেন্স কিভাবে বড় করা যায়, সেই সিস্টেম গুলা কিন্তু এখানে দেখিয়েছি। আচ্ছা, আমরা দেখেন আচ্ছা। আমাদের সময়ের দিকে তাকাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে এটা। এরপর আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ হচ্ছে বা চলছে এমন যদি বুঝায়, হচ্ছে বা চলছে, খুবই সহজ একটা বিষয়। কোনো কাজ হচ্ছে বা চলছে সেটা এমন বুঝালে চলছে। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স। হুম। যেমন যদি বলা হয় আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি দেখছি, হ্যাঁ, আমি হাঁটছি, তুমি কাজটি করছো, তারা যাচ্ছে, তুমি শিখছো, তুমি আমাকে সাহায্য করছো। অর্থাৎ দেখেন বর্তমান কালে কোনো কাজ, চলমান। হ্যাঁ বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বোঝালে তার টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন বাংলা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে কি কি থাকে আমরা একটু দেখে নেই। ভার্বের শেষে তেসি, তেসো, তেসেন, সে, স, সেন, এইগুলা থাকবে। যেমন আমি স্কুলে যাচ্ছি, কখন বুঝাই? এই মুহূর্তে যাচ্ছি। আপনাকে আমি ফোন দিলাম হঠাৎ করে, আগামীকাল, আগামীকাল আমাদের ক্লাস নেই, তো আমি এই টাইমে ফোন দিলাম যে আপু আপনি কি করছেন? আপনি বললেন যে স্যার আমি এখন ভাত খাচ্ছি, স্যার আমি এখন গান গাচ্ছি, স্যার আমি এখন আমার অফিসে যাচ্ছি। এই যে কথাগুলা বর্তমান কালে চলমান একটা ভাব, এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, তারা খেলছে, দে আর প্লেইং, কি হবে বলেন? দে আর প্লেইং। যদি বলা হয় আমি শিখছি, আমি শিখছি, কি হবে? আই অ্যাম লার্নিং। অর্থাৎ এইখানে গঠন প্রণালীটা আমরা একটু জেনে আসি। গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে দেখেন এইখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখে দেখে কিন্তু গঠন প্রণালী স্ট্রাকচার বানাতে পারি। কিভাবে বানাবো এইটা একটু লক্ষ্য করেন। যেমন আমি যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। তো এই স্কুল হ্যাঁ বাদ দিলাম, স্কুলটা বাদ দিলাম, কতটুক থাকে? আই অ্যাম গোয়িং। অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এই অ্যামটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলারি ভার্বের আবার বিস্তারিত ক্লাস নিব। এই অক্সিলারি ভার্ব দুই প্রকার, মডাল অক্সিলারি আর প্রাইমারি অক্সিলারি, অনেক ভার্বের অনেক বড় ব্যাপার আছে। তো এটাকে এখানে বলতে হয় অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এতটুক না বলে এইটুক বললে হয়, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আই এম ইটিং, তারা খেলছে, দে আর প্লেইং। এখানে দে কেন হলো, আর কেন হলো? কারণ তারা খেলছে, তারা ইংরেজি কি? দে। এই দেখেন তারা দে। ফুটবল খেলছে, এই যে বাক্যটা, তারা ফুটবল খেলছে, কি হবে? দে আর প্লেইং ফুটবল, কি হবে? দে আর প্লেইং দে আর ফুটবল, তারা ফুটবল খেলছে। যদি বলা হয় তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেইং ক্রিকেট। যদি বলা হয় আমরা ক্রিকেট খেলছি,
এখানে দে এর পরিবর্তে আমরা ইংরেজি উই, আমরা ইংরেজি কি হবে উই, তাহলে উই আর প্লেইং ক্রিকেট। অর্থাৎ এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন, ভার্ব পরিবর্তন করতে পারবেন, কিন্তু নিয়ম পরিবর্তন করতে পারবেন না। নিয়ম কি? সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? এই দেখেন, ভার্বের পর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। কি বললাম? ভার্বের পর, সরি, ভার্বের পর, হ্যাঁ, এই যে সাবজেক্ট হচ্ছে আই, এরপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিয়েছি, এরপর মূল ভার্বের পর আইএনজি যোগ করতে হয়। আমি দেখছি, আমি পড়ছি, আমি খেলছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি শুনছি, আমি পরিষ্কার করছি, হ্যাঁ, আই অ্যাম ক্লিনিং, ক্লিন মানে পরিষ্কার করা, আই অ্যাম ক্লিনিং। এই জন্য প্রচুর পরিমাণে মানে আপনাকে ভার্ব করতেছি। মুখস্থ করতে হবে। ইংরেজি শিখতে গেলে আপনাকে হাজার খানেক ভার্ব মুখস্থ করতে হবে। যে শীট এখানে দেখিয়ে আসলাম, এটা পাঠিয়ে দিব, এরকম অসংখ্য শীট আছে, প্রায় 10টা শীট হবে। তো এগুলো ধীরে ধীরে আপনারা মুখস্থ করবেন। যেমন এই একটা রয়েছে, দেখেন, স্টার্ট মানে শুরু করা। যদি বলা হয় আমি শুরু করছি, আই এম স্টার্টিং, এই স্টার্টের পরে আইএনজি যুক্ত করতে হবে। সলভ মানে সমাধান করা, আমি সমস্যাটার সমাধান করেছিলাম, তখন আপনাকে এই ভি2 ফর্মটা জানা থাকা লাগবে পূর্ব থেকে। আই সলভড দ্য প্রবলেম, আই সলভড দ্য প্রবলেম, আমি সমস্যাটার সমাধান করেছিলাম। হুম, বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো জি। মুখস্থ করবেন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, সে ঢাকায় যাচ্ছে, হি ইজ গোয়িং টু ঢাকা। ইমরান ভাইয়া একটু বলেন তো, কথা বলছেন না প্লিজ, আমাকে একটু হেল্প করতে হবে। আমি একা একা শুধু কথা বললে বেশি কাজ আমার হবে, আপনাদেরকে দিয়ে কাজ করাবো। বলেন, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাংলা বাক্য বলেন এবং কয়েকটা ইংরেজি বলেন, সেই বাক্যগুলোর ইংলিশে বলেন। ইমরান আহমেদ সজীব, প্লিজ আনমিউট। ক্লাসে আছেন ভাইয়া? শুনতে পারছেন? হুম, বর্ণা আপু কথা বলেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো সজীব ভাইয়া কথা বলছে না, ইমরান ভাই। আচ্ছা, যাই হোক, উনি হয়তো এখন একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে। তো এখানে কয়েকটা বাক্য বলতে হবে, যে সে বাজারে যাচ্ছে। আপনি এখানে বাজারটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট না বলে এটা বলতে পারেন, সে যাচ্ছে, সে খাচ্ছে, সে দেখছে, আমি ডাকছি, আমি খাওয়াচ্ছি, আমি লিখছি, আমি দৌড়াচ্ছি। এটা কি হবে বলেন তো? আমি দৌড়াচ্ছি। বর্ণা আপু বলেন, আমি দৌড়াচ্ছি, কি হবে? হ্যাঁ, এটা বর্তমান, বর্তমান কাল, হ্যাঁ, মানে এটা কাল হচ্ছে চলতেছে। কন্টিনিউয়াস টেন্স, আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, কি হবে? আই আই এম অ্যাম রানিং, আই এম রানিং। রানিং। কিভাবে করবেন? আই হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। অক্সিলারি ভার্ব কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, টেন্সের জন্য অ্যাম ইজ আর, কি হবে বলেন? অ্যাম ইজ আর। এম ইজ আর। তাহলে আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং। হুম, ইয়া, আমি আমি যাইতেছি। আমি যাইতেছি, আই আই এম অ্যাম গোয়িং। গোয়িং, ইয়া, আমি আমি যাইতেছি, আই অ্যাম আমি গোয়িং। দেখতেছি। হুম, আই এম আই এম আমি দেখতেছি, এটা কিভাবে বলবো স্যার? আই অ্যাম ওয়াচিং, দেখতেছি। আই অ্যাম ওয়াচিং। আই এম ওয়াচিং, হুম, ওয়াচিং। ওয়াচিং, WATCH, ওয়াচ মানে হচ্ছে দেখা, পর্যবেক্ষণ করা। আই অ্যাম ওয়াচিং, আচ্ছা, আই ওয়াচ। অ্যাম ডুইং। আই এম ওয়াচিং। যেমন যদি আই বলা এম হয় আমি ডুইং। ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, তাহলে কি হবে? আই এম স্লিপিং। আই এম স্লিপিং। আমি এখন আই এম ঘুমাচ্ছি, আই স্লিপিং। এম স্লিপিং নাও, আই এম স্লিপিং আই এম স্লিপিং নাও। নাও। আমি খাটের উপর ঘুমাচ্ছি, আই এম স্লিপিং নাও অন দা বেড, আই এম স্লিপিং নাও অন দা বেড। অন দ্য বেড। বাক্য বড় ওকে। করতে হয়। ক্লিনিং করছি। হ্যাঁ, আমি আমি পরিষ্কার পরিষ্কার করছি, করছি। আই এম ক্লিনিং নাও। আই এম ক্লিনিং নাও। নাও। তারপর আমি ব্যাগ গুছাচ্ছি। হ্যাঁ, আই এম, হাউ আই টু এম প্রিপেয়ারিং দ্য ব্যাগ, প্রস্তুত করছি। হুম, repeat? আমি আই এম ইংরেজি প্রিপেয়ারিং শিখছি, দ্য যেমন ব্যাগ। আজকে থেকে আপনি আমার কাছে ইংরেজি শিখছেন, কি হবে? আই এম লার্নিং ইংলিশ, আই এম আই এম লার্নিং আই এম ইংলিশ। লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলছি, আই এম স্পিকিং ইন ইংলিশ, কি হবে? আই এম স্পিকিং আই ইংলিশ। এম স্পিকিং ইন ইংলিশ। আচ্ছা, আমি ইংলিশ। ডাকছি, আমি ডাকছি, কি হবে? আই এম কলিং, কল মানে ডাকা, এরপরে হচ্ছে আই এম মূল ভার্ব কলিং। হচ্ছে কল, এরপরে আইএনজি হবে, আই এম কলিং। মনে রাখবেন, খুব সহজ একটা গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট মানে কি? কর্তা। আমি ডাকছি, আমি ইংরেজি কি? আই। তো এই যে ডাকছি, হাই। ডাকছি এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাই না? তাহলে এখানে কি হবে? এম এর পরে, আই এর পরে একটা অক্সিলারি ভার্ব বসবে এম, কারণ কেননা আই এর পরে ইজ বসে না, আই এর পরে আরও বসে না, এম ইজ আর, এখানে এম বসাতে হবে। আমি ডাকিতেছি, আই এম কলিং। আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি লিখছি, আই এম রাইটিং। যদি বলা হয় আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার, কি হবে? আই এম রাইটিং এ লেটার। আমি একটা আই এম রাইটিং আ লেটার। আমি একটা উপন্যাস লিখছি, লিখিতেছি মানে সাধু ভাষায় বলে লিখিতেছি,
চলিত ভাষায় বলে লিখছি। এখন আর সাধু ভাষাটা দেখা যায় না, চলিত ভাষা। যেমন আমি স্কুলে যাচ্ছি, এটা সাধু ভাষায় বললে হবে আমি স্কুলে যাইতেছি। তো যাইতেছি খাইতেছি এইটা বললে কন্টিনিউয়াস টেন্সটা বেশি ভালো করে চেনা যায়। আমি স্কুলে আচ্ছা যাইতেছি। আচ্ছা। আমি একটা উপন্যাস লিখিতেছি বা লিখছি, একই কথা। তো আমি একটা উপন্যাস আচ্ছা, আই এম লিখিতেছি। রাইটিং, আই এম রাইটিং, আই এম রাইটিং এ নোভেল। নোভেল মানে উপন্যাস। এইটা হচ্ছে আই এম রাইটিং মনে রাখবেন রাইটিং যে নোবেল। ভার্বের শেষে তেসি তেসো তেসেন সি স সেন এমন থাকবে। যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, সে ফুটবল খেলছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার এবার বলে আমি তাকে স্কুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এটা আবার পজিটিভ ভার্বে নিয়ে গেলেন, এটা আলাদা। তো এটাও হয়েছে, বাক্যটা আচ্ছা হয়েছে, সমস্যা নেই। যেমন আমি খাচ্ছি, এটা না বলে যদি বলেন আমি আমার বেবিকে খাওয়াচ্ছি, আমি আমার বেবিকে খাওয়াচ্ছি, আই এম ফিডিং মাই বেবি। ফিড মানে খাওয়ানো, ফিড। এটা আলাদা, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। ইমরান ভাই আপনাকে কয়েকবার ডেকেছিলাম, আপনি কোথায় ছিলেন? স্যার আমি মানে কথা এমনি বলতেছি, কিন্তু আমার এখান থেকে সমস্যা হয়েছে, আমি হ্যালো হ্যালো বলতেছি, আমার কথা আপনারা শুনতে না, পাচ্ছেন। আপনার ওখানে মিউট ছিল, আমার এখানে মিউট ছিল আপনার মাইক্রোফোনটা, মিউট রেখেই আপনি হ্যালো হ্যালো বলতেছিলেন। মিউট আনমিউট তো নিশ্চয়ই বোঝেন, হ্যাঁ এটা আনমিউট করে নিবেন। অনেকবার আপনাকে ডেকেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যাই হোক, আমি নেটওয়ার্কের সমস্যা ছিল। আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য। যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট আপনি বলবেন, ভালো করে শোনেন। প্রেজেন্ট পারফেক্টের বাংলা বলেছি হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। অর্থাৎ যে কাজ পূর্বে ঘটে গেছে, সামান্য একটু আগে। যেমন যদি বলা হয় এই মাত্র বর্ষা হয়েছে, বাবা এইমাত্র বাড়িতে এসেছে, আমি ভাত খেয়েছি, আমি ফুটবল খেলেছি, আমি বাজারে গিয়েছি, রহিম অঙ্কটি করেছে। কথাটা বুঝতে পারছেন? এই মাত্র করেছে, অর্থাৎ কোনো কাজ শেষ করেছে। হয়ে গেছে। দেখেন এই সংজ্ঞাটা, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট এক্সিস্টস টিল নাও। অর্থাৎ ইংলিশের সংজ্ঞাটাও মনে রাখবেন। ইট ডিসক্রাইবস, এটা বর্ণনা করে। এটা মানে কোনটা? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাটা বলছে। ইট মানে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট ডিসক্রাইবস দা ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান। দেখেন যেটা করা হইয়াছে, বিন, হ্যাজ বিন, এই বি মানে হওয়া, বি ভার্বের ভিতরই হচ্ছে বিন। এইগুলা দেখেন, একদিনে কি সব শিখানো যায়? আমি যদি বলি যে সারা মাস ধরে আপনি যা খাইবেন আজকে একদিনে আপনাকে খেতে হবে, আর 1 মাস আপনাকে ভাত খেতে দিবেন, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? না। নো। তো ভাষাটা শেখার ক্ষেত্রে এই উদাহরণটা প্রযোজ্য। আমি এখানে দেখেন বিনের একটা ব্যবহার, এ আবার শিখাতে গেলে 10 মিনিট টাইম লাগবে। তো বি ভার্বের ভিতর যখন শিখাবো, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয় খুব সাজানো গোছানো পদ্ধতিতে শীট আকারে পাবেন, এবং আমি সেভাবেই এগোবো, ঠিক আছে? ব্যস্ত হলে চলবে না। তো এই যে দেখেন, এই একটা বাক্য যে ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান, যেটা করা হইয়াছে, বাট দ্য ইফেক্ট, যার প্রভাব বা ফলাফল, এক্সিস্ট টিল নাও। এক্সিস্ট মানে বর্তমান থাকা, অর্থাৎ যে কাজটা হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আমি ভাত খেয়েছি, তার মানে কি একটু আগে ভাত খেয়েছি, ভাত এখনো আমার পেটে আছে। তারা ফুটবল খেলেছে, তার মানে কি এই মাত্র খেলাটা শেষ করলো। এই ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, যার বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। কি হবে বলেন? পুরা গঠিত বর্তমান কাল। যেটা পূর্বে ঘটে গিয়েছে। হ্যাঁ, যেটা পূর্বে ঘটে গিয়েছে, পুরা ঘটিত বর্তমান। যেমন আমি গ্লাসটি ভেঙেছি, আমি বর্ণাপুর বাসায় গেলাম, গিয়ে দেখলাম তিনি গ্লাসটি ভেঙে গিয়েছে, সেই টুকরা কাজগুলো এখনো উনি গুছিয়ে রাখছে, অর্থাৎ এই মাত্র ভেঙে গিয়েছে। আমি বললাম আচ্ছা। যে আমি এই মাত্র, সে এই মাত্র বাইরে গিয়েছে, মা বিরিয়ানি রান্না করেছে, অর্থাৎ বিরিয়ানি রান্না করে কেবল রান্নাটা শেষ করেছে। অর্থাৎ যার কাজ, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন রনিরা এসেছে, আপনাকে ফোন করলাম যে আপনার আত্মীয়রা আজকে আসতে চেয়েছিল, তারা কি এসেছে? বললেন জি স্যার, তারা এইমাত্র এসেছে। এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন প্রণালীটা কি হয়? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ বসাতে হয়। কি বললাম বলেন? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাজ হ্যাজ বা বা হ্যাভ, হ্যাভ বসাতে হয়। এরপর ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। হ্যাঁ বলেন। হ্যাঁ না হ্যাঁ। হ্যাঁ, হ্যাভ বা হ্যাজ দুইটাই। যেমন আই আর উই এর পরে হুম। হ্যাভ বসবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। যেমন করিম হ্যাজ, রহিম হ্যাজ, সুমন হ্যাজ, ইমরান হ্যাজ। বুঝতে পেরেছেন? এটা ভিতরে যাই দেখাবো। ভার্বের শেষে হয়েছে, গিয়েছে, খেয়েছে, ইয়াতি, ইয়াতো, ইয়াতেন।
এমন থাকলে, অথবা আচ্ছা নেগেটিভের ক্ষেত্রে কি হবে, এই বাক্যগুলা যখন নেগেটিভ হবে, দেখেন আমরা তো শুধুমাত্র অ্যাফার্মেটিভ শিখতেছি, যে কোনো টেন্সের যে কোনো একটা বাক্যকে সেইটাকে কিন্তু চার ভাবে বলা যায়, চার ভাবে। যেমন আমি ভাত খাই, মন দিয়ে শোনেন, আমি ভাত খাই, এইটাকে বলা যায় আমি ভাত খাই না। এইটাকে প্রশ্নবোধক করা যায়, আমি কি ভাত খাই। এইটাকে নেগেটিভ মানে ইয়ে করা যায়, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ আমি ভাত খাই, এর নেগেটিভ হচ্ছে আমি ভাত খাই না। আর এর ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি ভাত খাই, আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি ভাত খাই না। কি হবে বলেন, আমি কি ভাত খাই না। বিষয়গুলো, হ্যাঁ বিষয়গুলো খুবই সহজ, এগুলো আমি দেখাবো, আগে এটা শেষ করি। যেমন এই একটা বাক্য দেখেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এই যে বাক্যটা বললাম, সে কাজটি করিয়াছে। হুম, এই বাক্যটাকে আমরা চার ভাবে বলতে পারি। এইটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক, সে কাজটি করিয়াছে। এটা নেগেটিভ স্যার কি এর বলা যায়, সাথে তো সবগুলো তো স্যার প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্টের হচ্ছে মানে অবশ্যই সবগুলা মানে, আপনি আহ, যেমন এই যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, এই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই বাক্যটাকে চার প্রকার ভাবে বলা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন সে কাজটি করিয়াছে, এটা অ্যাফার্মেটিভে আছে, এর নেগেটিভ কি হবে, সে কাজটি করেনি, করিয়াছেনি এটা বলা যায় না, বলতে হবে সে কাজটি করেনি। আর এর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কি হয়, সে কি কাজটি করেছে, সে কি কাজটি করেছে, প্রশ্ন করা হচ্ছে। করেছে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, সে কি কাজটি করেনি, অর্থাৎ প্রশ্ন না বোধক হয়ে গেল, সে কি কাজটি করেনি। আচ্ছা বিষয়গুলো সহজ, আমি দেখাবো, আগে এইটা বোঝেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যখন সে কাজটি করেছে, কিভাবে শিখবেন, জানবেন, বুঝবেন যে এটা কোন টেন্স। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো এটা পড়বেন, এই যে বাংলা চিনিবার উপায়, বাংলায় চেনার উপায়, বাংলা ভার্বের শেষে ইয়াসি ইয়াসো ইয়াসেন এইগুলা থাকে। যেমন হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট, তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। এটার গঠন প্রণালী কি হয় জানেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ। যেমন আমি বাজারে গিয়েছি, আমি ইংরেজি কি আই, এইটা দেখেন, এটা বড় করেছি, সে কাজটি করিয়াছে, সে ইংরেজি কি হি, হি এর পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে বলেন। এর পরে have হ্যাজ, এখানে দেখেন লেখা আছে, দেখে বলেন হি হ্যাজ, হি হ্যাজ। না স্যার হি হ্যাজ, হ্যাঁ, আচ্ছা যদি নামের ক্ষেত্রে হয় মানে পার্সোনালের ক্ষেত্রে হয় সেখানে তাহলে হ্যাজ, এখানে হ্যাভ না সেখানে হ্যাজ, যদি তারপর এখানে যদি বলা হতো সে কাজটি করিয়াছে, এটা না বলে যদি বলতাম করিম কাজটি করিয়াছে, তাও এখানে হ্যাজ হতো, করিম হ্যাজ ডান দেওয়া। আচ্ছা হ্যাঁ, কারণ করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, করিম কাজটি করিয়াছে, করিম হ্যাজ ডান দেওয়া। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বা হ্যাজ বসে। ইয়েস, হ্যাঁ। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। ভার্বের ভি থ্রি কেমন, হি হ্যাজ, এই ডান দিয়েছি, ডান কথাটা কোন জায়গা থেকে এসেছে, ডু থেকে, ডু ভার্বের ভি থ্রি হচ্ছে ডান। এই জন্য বলছি ও একেবারে প্রথমে আপনাকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, আজকে আমি ক্লাসের পরে কিছু শিট দিয়ে দিব, এখানে ভার্ব ফর্ম থাকবে, এগুলো দেখবেন। তো হি হ্যাজ ডান, আর এখানে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এক্সটেনশন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে, কি হবে বলেন, সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। হ্যাঁ আমি একটু বলি স্যার, একটু বলেন। বোঝার জন্য বলি। হুম। সাবজেক্ট হচ্ছে হি, হুম। তারপর হ্যাজ হচ্ছে উম, কি হচ্ছে স্যার, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে, অক্সিলারি হ্যাঁ ভার্ব। সাবজেক্টের পরে এন্ড দেন অক্সিলারি ভার্ব বসবে, হ্যাভ বা হ্যাজ, তারপর হ্যাভ বা ভার্বের ভি হ্যাজ, থ্রি, তারপর ভার্বের ভি তাহলে থ্রি ফর্ম, মানে তাহলে হচ্ছে ডান। ডান। আর তারপর হচ্ছে এক্সটেনশন, ওই দেখেন ওখানে লেখা আছে, আমি এই যে পেস্ট কালারে হাইলাইট করেছি, সাবজেক্ট প্লাস, দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। দেখছেন। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে আপনাকে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তো এখানে হি এর পরে হ্যাজ বসেছে, আর তারপরে ভার্বের ভি থ্রি বসেছে ডান, আর তারপরে এক্সটেনশন বসেছে হচ্ছে দা ওয়ার্ক। এক্সটেনশন কি বসেছে বলেন, দা ওয়ার্ক। দা ওয়ার্ক, আচ্ছা এবার বুঝেছি, ঠিক আছে। ইমরান ভাইয়া বলেন তো এখানে কি বলেছি, আপনি নিজে নিজে কি বুঝেছেন বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে যে বাক্যগুলা রয়েছে এর বাদে আপনি একটা দুইটা বাক্য বলেন, নিজের ব্রেন থেকে বলেন। এই তো স্যার এটি প্রবলেম স্যার, যখন এমনি মুখস্থ করি কিন্তু যখন নিতে হবে আপনি জিজ্ঞাসা করেন তখন একটু ভাইয়া ক্লিয়ার হয়ে দেখেন, আসে এই না। প্রবলেম গুলো কাটানোর জন্যই আমার ব্যাচে এসেছেন, আমার কাছে ভর্তি হয়েছেন, তাই না। আর পার্সোনাল ব্যাচে আপনারা অনেক টাকা দিয়ে পড়তেছেন, এখন ওই যে প্রবলেম ওইটা সমাধান করার দায়িত্ব আমারও আছে, আপনারও আছে।
এই যে আমি ভালো করে শিখিয়ে দিয়েছি, 10 মিনিট ধরে বিষয়টা আলোচনা করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম, কয়েকটা বাক্য বলেন, বলছেন স্যার এখন মনে আসে না বা সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন এইখানে 3টা বাক্য লিখেছি, সে কাজটি করেছে, আমি বাজারে গিয়েছি, তারা আমগুলো খেয়েছে। এ বাদে আরো বলা যায়, তারা ফুটবল খেলেছে, সুমনা একটি গান গেয়েছে, ইমরান ভাই একটি কবিতা লিখেছে, আমি ভাত খেয়েছি, আমি বাজারে গিয়েছি, রহিম গান গেয়েছে, রহিম একটা চিঠি লিখেছে, সে ইংরেজি শিখেছে। হুম, অর্থাৎ ইয়াসি ইয়াচো থাকবে, সে ইংরেজি শিখেছে, তার মানে কি সে এই 1 মাস বা 1 সপ্তাহ আগে ভাষাটা শিখেছে, অর্থাৎ কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে। এখানে স্যার আমার মনে আসে না বা আমি বলতে পারি না, মনে আসছে না, এটা বললে হবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার এই ক্লাস রেকর্ডটা দেখবেন, এই পিডিএফ শিটটা একটু পড়বেন, আমি প্রত্যেকটা জায়গা ব্যাখ্যা করে দিচ্ছি, কালার করে এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে বিভিন্ন কালার করে করে বুঝাচ্ছি। এই ক্লাসটা যখন দেখবেন তখন এই কথাগুলো আবার আপনাদের, কেন আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন, আপনার তো আপনার নেটওয়ার্কের সমস্যা। বর্ণা আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ার দেখতে ইমরান পাচ্ছি। ভাই আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। তো দেখেন এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা শেষ করি, আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটার অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, অর্থাৎ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান আছে। যেমন দেখেন এই বাক্যটা, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। কি বললাম? আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আমি হাঁটা শুরু করেছিলাম কখন? 2 ঘন্টা আগে, কিন্তু এখনো আমি হাঁটছি। এইটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখিয়েছিলাম মনে আছে একটু আগে, এই জায়গাটা দেখেন, আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, সে ফুটবল খেলছে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক তা, শুধু এখানে অতিরিক্ত তাই? একটা সময়ের উল্লেখ থাকে। এখানে একটা অতিরিক্ত কি স্যার, বুঝলাম না। অতিরিক্ত একটা সময়ের উল্লেখ থাকে, সময়। যেমন প্রেজেন্ট, সময়ের, আচ্ছা এই আচ্ছা। একটা বাক্য যদি বলি আমি স্কুলে যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এইটাকেই আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে পারেন। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। কি বললেন? আমি 1 ঘন্টা ধরে। আমি 1 ঘন্টা, ও আপু বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝছি স্যার। মানে দেখেন আহ, বলছে জি কোনো কাজ, বলেন। সংজ্ঞাটা দেখেন প্লিজ, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। ভালোভাবে বুঝেন, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এখনো এমন চলছে। বুঝালে, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 5 বছর ধরে এই অফিসে কাজ করিতেছি। বর্ণা আপু আপনি হংকং গিয়েছেন 7 বছর আগে, তো 7 বছর থেকে আপনি ওই প্রতিষ্ঠানে এখনো চাকরি করছেন। এটা হচ্ছে করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখনো কিন্তু আপনি চাকরি ছেড়ে দেননি, তাই না? তো হ্যাঁ বলা হ্যাঁ। হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। যেমন আমি 1 ঘন্টা আচ্ছা, ধরে বই পড়ছি, তারা 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সে 2 ঘন্টা ধরে অঙ্কটি করিতেছে। এইগুলা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস ক্রিয়ার টেন্স। শেষে ওই কন্টিনিউয়াস টেন্সে যা যা থাকে এখানেও ঠিক তাই থাকে, এখানে অতিরিক্ত আর মুখস্থ করা লাগবে না। যেমন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন এইগুলা থাকে, এখানেও দেখেন তাই লিখেছে, ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এইগুলা কিন্তু ক্রিয়ার শেষে থাকে। হুম হুম এটা মুখস্থ করা লাগবে না, এখানে লেখা আছে, পড়ে নিবেন। যেমন এর গঠন প্রণালীটা দেখি, খুবই সহজ এর গঠন প্রণালীটা। গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট হ্যাজ বিন প্লাস বা হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর সিন্স, ফর বা ফ্রম, তারপর অবজেক্ট। আমরা একটা বাক্য দেখি, যেমন সিনটা কি হলো স্যার, আমি বুঝলাম না। সিন? এটা সিন্স, সাইন্স না, সিন্স। হ্যাঁ সিন্স মানে হচ্ছে, হ্যাঁ সিন। সিন্স মানে কি, হ্যাঁ। সিন্স মানে হচ্ছে যাবৎ বা ধরে থাকলে, বাংলায় যদি কখনো যাবৎ বা ধরে থাকে। যেমন দেখেন এই যে বাক্যটা, আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি, ও আমি 2 ঘন্টা যাবৎ আচ্ছা। হাঁটছি, এই যাবৎ বাংলাটুকুর ইংরেজি হচ্ছে ফর বা ফ্রম। এই যাবতের জন্য ফর বা ফ্রম। আর যদি বলা হয় হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে এমন যদি কোনো বাংলা শব্দ থাকে, সেখানে সিন্স বসাতে হবে। যেমন দেখেন, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, তাহলে এই হইতের জন্য সিন্স হবে, যে দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। এই দেখেন সিন্স টুয়েসডে মানে মঙ্গলবার হইতে, সিন্স টুয়েসডে এর অর্থ মঙ্গলবার হইতে। আমি 1900 আমি 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি। এই যে 1980 সাল থেকে,
হইতে থেকে চেয়ে, এখানে সিন্স হবে। আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980, অর্থাৎ যাবৎ বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। তো দেখেন গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট, এই বাক্যটা দেখেন, আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি, সাবজেক্ট কি আই, সাবজেক্ট পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তো আই এর পরে হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন। এরপর মেইন ভার্বের সাথে আইএনজি, অক হচ্ছে মেইন ভার্ব, অক, অকের সঙ্গে আইএনজি হয়েছে, আই হ্যাভ বিন অকিং। এরপরে সিন্স বা ফর, এই যে 2 ঘন্টা যাবৎ, এর জন্য ফর হয়েছে, কি দাঁড়ালো, আই হ্যাভ বিন ওয়াকিং ফর। আর 2 ঘন্টা যাবত এর ইংরেজি ফর 2 আওয়ার্স, কি হবে, ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করিতেছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। তারা মঙ্গলবার হইতে, এই বাক্যগুলো আপনারা একটু দেখবেন, একদিনে যদি আমরা বেশি কিছু পড়ি, আমাদের মাথায় যা শিখবো তার থেকে বেশি আমরা ভুলে যাব। আজকে প্রেজেন্ট টেন্সের 4টা দেখালাম, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা এইখান থেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখেছে আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে। এই ধরনের আরো বাক্য আপনারা বাংলায় লিখবেন, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করবেন। প্রত্যেকটা টেন্স থেকে প্রেজেন্ট ইনডেফিনিটের 5টা নতুন বাংলা বাক্য লিখবেন, সেই 5টা ট্রান্সলেশন করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও 5টা করবেন, পারফেক্টেরও 5টা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও 5টা। এই 4 5 20টা বাক্য করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি করতে পারেন তাহলে মনে করব আমার পড়ানো সার্থক হয়েছে। এখানে প্রত্যেকটা টেন্স থেকে নতুন নতুন বাংলা বাক্য করবেন, সেইগুলো ইংলিশে ট্রান্সলেট করবেন। কথাটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। বর্ণা আপু, স্যার। এইগুলো করতে হবে। আর ক্লাসটা কেমন লেগেছে এটা ফিডব্যাক জানাবেন। এখন আমার অন্য একটা ক্লাস রয়েছে, পরবর্তী দিন আবার কথা হবে, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।